রাত্রে খাওয়া দাওয়ার পর আমরা যে যার মতো কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লুম। একে সারাদিন পাহাড়ে পথ হাঁটা, তাই রাত্রে কনকনে পাহাড়ে ঠান্ডা, ঘুম আসতে দেরি হলো না। কতক্ষণ ঘুমিয়েছিলুম জানি না, আচম্বিতে বাঘার ভীষণ গর্জনে জেগে উঠলুম এবং সেই সঙ্গে শুনলুম বিষম এক ঝটাপটির শব্দ। প্রথমে অন্ধকারে কিছুই নজরে পড়ল না। একবার ভাবলুম তাঁবুর ভিতরে বাঘ কি ভাল্লুক ঢুকেছে। উঠে পড়ে ভয়ে সিঁটিয়ে বিছানার এক কোণে সরে গিয়ে বসলুম, কিন্তু তারপরেই শুনলুম কে আর্তস্বরে বলে উঠল। তারপরেই ধূপধাপ করে পায়ের শব্দ, এবং শব্দটা যেন তাঁবুর ভিতর থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেল। বুঝলুম তাঁবুর মধ্যে কোনো জন্তু আসেনি, এসেছে মানুষ। কিন্তু কে সে? চোর। স্কেয়ার অ্যালার্ট অফিসিয়ালে আজ আপনি শুনছেন বিমল কুমার জুটির দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার কাহিনী কুবেরপুরীর গুপ্তধন। বিমল আর কুমার বাঙালি সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায় সৃষ্ট অ্যাডভেঞ্চার রোমাঞ্চ কাহিনীর কাল্পনিক দুই চরিত্র। বিমল এবং কুমার জুটি বাংলা শিশু সাহিত্যে অত্যন্ত জনপ্রিয়। 1923 সালে বাংলা মৌচাক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রথম বিমল কুমার জুটির কাহিনী জকের ধন প্রকাশিত হয়। সেই গল্প বিপুলভাবে জনপ্রিয় হওয়ার পরবর্তীকালে বিভিন্ন পত্রপত্রিকায় একে একে প্রকাশিত হতে থাকে বিমল কুমারের আশ্চর্য সব অ্যাডভেঞ্চার কীর্তি। গল্পে যাওয়ার আগে আপনার কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের পরিবেশনা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প কুবেরপুরীর গুপ্তধন, প্রথম পর্ব। বিমল ও কুমার স্থির করেছে এই জীবনে তারা বিয়ে করবে না। এই কথা সকলেই জানেন। তাদের জীবন হচ্ছে মহা ডানপিটের জীবন, এবং সে জীবন হচ্ছে সত্য সত্যই পদ্ম পাতায় জলবিন্দুর মতো, যে কোনো মুহূর্তে টুপ করে ঝরে পড়তে পারে। যেসব ভয়াবহ বিপদ মানুষের কল্পনার অতীত, তাদের সঙ্গে দিন রাত কারবার। এমন অসাধারণ জীবন নিয়ে সাধারণ মানুষের মতো বিয়ে করা চলে না। কোথায় থাকবে তারা, আর কোথায় থাকবে তাদের বউ? হয়তো কবে তারা উত্তর মেরুর তুষার মরুর মধ্যে পথ হারিয়ে শ্বেত ভাল্লুকের দেশে মাসের পর মাস প্রবাস যাপন করতে বাধ্য হবে। আর এদিকে তাদের বউরা ঘরের কোণে বসে চোখের জলে বুক ভাসাতে থাকবে। হয়তো কবে তাদের খেয়াল হবে চন্দ্রলোকে যাওয়ার জন্য, আর খেয়াল মতো কাজ করে এই জন্মে আর দেশে ফিরে আসা হবে না। তখন স্বামী থাকতেও তাদের বউদের হতে হবে অনাথা বিধবার মতো। এইসব বুঝে সুঝেই তারা পণ করে বসেছে এই জীবনে কোনোদিন টোপর পড়বে না, গাঁট ছড়াও বাঁধবে না। কিন্তু তারা ধনী এবং বিখ্যাত। তাদের নাম জানে না দেশে এমন লোক নেই। এরকম দুটি সৎপাত্র যে চিরকুমার হয়ে পাওনা গণ্ডা থেকে তাদের ফাঁকি দেবে, ঘটক ঠাকুররা মোটেই এমন অভাবিত ব্যাপার ভাবতে রাজি নন। অতএব ঘটকের দল বিমল ও কুমারকে প্রায় বিপুল বিক্রমে আক্রমণ করতে ছাড়ে না। কিন্তু তারা যে কি উপায়ে ঘটকদের আক্রমণ থেকে আত্মরক্ষা করে, আজকের এই ঘটনা থেকেই সেটা জানা যাবে। কুমার চেঁচিয়ে খবরের কাগজ পড়ছে ও বিমল দু চোখ বুজে টেবিলের উপরে দু পা তুলে দিয়ে চেয়ারে বসে বসে শুনছে। এমন সময় আচম্বিতে এক ঘটকের আবির্ভাব হল। কুমারের শিথিল হাত থেকে ফস করে খসে পড়ল খবরের কাগজ, এবং বিমলের পা দুটো আবার টপ করে নেমে পড়ল টেবিলের তলায়।
ঘটক ঠাকুর তার 13.5টা তালি মারা বাঁট ভাঙা বেরঙা ছাতাটা সযত্নে নিজের কোলের কাছে রেখে একখান চেয়ারের উপরে এমন জাঁকিয়ে উপবেশন করলে যে বেশ বোঝা গেল অতঃপর বহুক্ষণের মধ্যে সে আর ওঠবার নাম মুখেও আনবে না। দুই বন্ধুর অবস্থা হল বিরাট হাউইটসের কামানের মুখে অসহায় দুই আসামির মতো। বিমল ও কুমার অনেকক্ষণ ধরে আপত্তি জানিয়েও সেই নাছোড় বান্দা ও দৃঢ় প্রতিজ্ঞ ঘটককে বিদায় করতে পারলে না। আচ্ছা বাবা, আচ্ছা, আমি বিয়ে করতে রাজি, কিন্তু বউটি আমার মনের মতো হওয়া চাই। আমার হাতে সবচেয়ে ভালো যে পাত্রটি আছে স্যার, তাকে নিশ্চয়ই আপনার পছন্দ হবে। সে তো দেশে বউ নয়, একেবারে ডানা কাটা পড়ি স্যার। আচ্ছা, একটা কথা বলুন তো, পাত্রী এরোপ্লেন চালাতে পারে? সে কি বাবু, বাঙালির মেয়ে এরোপ্লেন চালাবে কি? আচ্ছা, পাত্রী বন্দুক ছুড়তে পারে? নিশ্চয়ই পারে না, তবে আপনি সেকালে শিখতে পারে বিলক্ষণ স্যার। সে ঘোড়ায় চড়তে, কুস্তি আর বক্সিং লড়তে পারে? ঘটক বিস্ময়ের চরমে উঠে বলল, হ্যাঁ, এ কি বলছেন স্যার? ঘরের বউ কুস্তি লড়বে কি? তাহলে আপনি পথ দেখতে পারেন। যে মেয়ে ওসব বিদ্যে জানে না, তার সঙ্গে আমার বিয়ে হওয়া অসম্ভব। ঘটক কুমারের দিকে ফিরে বলল, মশায়েরও কি ওই মত? আমরা দুজনে একসঙ্গে খাই, একসঙ্গে বেড়াই, একসঙ্গে ঘুমোই, মরবারও স্বাদ আছে একসঙ্গে, কাজেই আমাদের মতামতও একরকম। কিন্তু আর কিন্তু টিন্তু নয়, আপনার বিদায় নিতে দেরি হচ্ছে বলে ওই দেখুন বাঘা নিজেই খবরদারি করতে এসেছে। ঘটক ফিরে দেখলে ঠিক তার চেয়ারের পাশেই এসে দাঁড়িয়েছে প্রকাণ্ড একটা কুকুর, মস্ত মস্ত ধারালো দাঁত বার করে। সে দাঁতগুলো দেখবার পরেও আর কোনো যুক্তি দেখানো চলে না। অতএব ঘটক হতাশভাবে ঘর থেকে সুরসুর করে বেরিয়ে গেল। কুমার হাসতে হাসতে আবার খবরের কাগজখানা তুলে নিল এবং বিমল আবার দু চোখ বুজে টেবিলের উপরে দুপা তুলে দিল। কিন্তু কুমার পড়া শুরু করবার আগেই পুরাতন ভৃত্য রামহরি ঘরের ভিতরে ঢুকে বলল, খোকা বাবু, একটি বাবু দেখা করতে চান। বিমল আজ আর খোকা নয়, কিন্তু রামহরি তার পুরনো অভ্যাস ছাড়তে নারাজ। বিমল বিরক্ত স্বরে বলল, আবার কোন মহাপ্রভু জ্বালাতে এলেন? ঘটক টটক নয় তো? তাহলে হয়তো কোনো কনের বাপ এসেছে। ঘটকের কাছে পার আছে, কিন্তু কনের বাপের হাত ছাড়ানো সোজা নয়, হয়তো এসেই দুপা জড়িয়ে ধরবে। শুনেই বিমল চমকে উঠে টেবিলের উপর থেকে নিজের পা দুটো নামিয়ে ফেলে তাড়াতাড়ি আবার চেয়ারের তলায় ঢুকিয়ে দিল। রামহরি হেসে ফেলে বলল, না, যে বাবুটি এসেছেন সে বাবুটি তোমাদেরই বয়সী হবেন। হে, এত কম বয়সে কেউ কনের বাপ হতে পারে না, আর বাবুটিকে ঘটক বলেও তো মনে হচ্ছে না। আচ্ছা বাবা, আচ্ছা, লোকটিকে নিয়ে এসো। ঘরের ভিতরে যে লোকটি এসে ঢুকল তার বয়স 22-23-এর বেশি হবে না। জোয়ান চেহারা, ফর্সা রং। আগন্তুক ঘরে ঢুকেই বলল, আপনি বিমল বাবু, আর আপনি নিশ্চয়ই কুমার বাবু। কাগজে আপনাদের ফটো আমি দেখেছি। আমরা দেখছি বড়ই বিখ্যাত হয়ে পড়েছি, কিন্তু আপনার নাম আর এখানে আসবার কারণ তো আমরা জানি না। আমার নাম হচ্ছে দিলীপ কুমার চৌধুরী, দেশ রাধানগর। বিশেষ এক বিপদে পড়ে আপনাদের কাছে ছুটে এসেছি। বিপদের নাম শুনে বিমল সাগ্রহে সোজা হয়ে উঠে বসল। তো বিপদে পড়ে আমাদের মতো অচেনা লোকেদের কাছে এসেছেন কেন? আপনাদের সঙ্গে চোখাচোখি দেখা না হলেও বাংলাদেশের কারোর কাছেই আপনারা বোধহয় অচেনা নন। আপনাদের অদ্ভুত কীর্তিকলাপ কে না জানে। আমার দৃঢ় বিশ্বাস আমার এই বিপদে আপনারা যথেষ্ট সাহায্য করতে পারেন। তাহলে আর বাজে কথা না বলে গোড়া থেকে আপনার বিপদের সব কথা খুলে বলুন, কিছু লুকোবেন না কিন্তু। হ্যাঁ, কারণ সমস্তটা না জানলে আমরা আপনার কোনো উপকারই লাগবো না। মশাই,
এসে পর্যন্ত দেখছি একটা মস্ত বড় বিশ্রী কুকুর ওই দরজার ফাঁক দিয়ে কটমট করে আমার দিকে তাকিয়ে আছে। ওটাকে তাড়িয়ে দিন, নইলে আমি নিশ্চিন্ত হয়ে কোনো কথা বলতে পারবো না। কুমার পিছন ফিরে দেখল তাদের প্রিয় কুকুর বাঘা দরজার ওপাশে মাটির উপরে সামনের দুই থাবা পেতে বসে অত্যন্ত গম্ভীর মুখে দিলীপকে নিরীক্ষণ করছে। সে হেসে উঠে বলল, আপনি আমাদের চেনেন আর ওকে চেনেন না? ও যে আমাদের বাঘা। বাঘা? কিন্তু ও যে দেখছি নেড়ি কুত্তা। হ্যাঁ, বাঘা আমাদের মতো নেটিভ বটে। আমরা স্বদেশের ধুলোকে ভালোবাসি, তাই বিলিতি কুকুর পুষি না। আমরা হচ্ছি কবি ঈশ্বরগুপ্তের ভক্ত। তার ভাষায়, কত রূপ স্নেহ করি, দেশের কুকুর ধরি, বিদেশের ঠাকুর ফেলিয়া। কোনো বিলিতি কুকুরই বাঘার চেয়ে বুদ্ধিমান আর জোয়ান নয়। আপনি চেয়ারে বসে নির্ভয় সব কথা বলুন, বাঘাকে কোনো ভয় নেই। ও খালি আপনার দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছে যে আপনি ভালো লোক না মন্দ লোক। দিলীপ আর কিছু না বলে একখানা চেয়ারের উপর বসে নিজের কাহিনী শুরু করল। আমাদের রাধানগর হচ্ছে বেশ একখানা বড় গ্রাম, যদিও সেখানে ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ এসবের চেয়ে নিম্নজাতির দলই বেশি ভারী। গাঁয়ের পশ্চিম দিক দিয়ে বয়ে যাচ্ছে বাউরি নদী, তার সঙ্গে গঙ্গার যোগ আছে। সেই জন্য রাধানগরের ঘাটে অনেক দূর দেশের নৌকা আর স্টিমার এসে লাগে। এই বাউরি নদীর তীরেই আমাদের বাড়ি। ছেলেবেলাতেই আমার মা মারা যান, তার মুখও আমার মনে পড়ে না। মাস 6 আগে আমার ঠাকুরদাদাও ইহলোক ত্যাগ করেন। ঠাকুরমা অনেক আগেই স্বর্গে গিয়েছিলেন। ঠাকুরদাদা মারা যাবার সময় বাবাকে কি বলে যান তা জানি না, কিন্তু তাঁর মৃত্যুর পর থেকেই বাবা সর্বদাই যেন কি চিন্তা করতেন। তারপর মাস 3 আগে হঠাৎ তিনি তীর্থযাত্রা করেন। আমি বাবার একমাত্র সন্তান। আগে আমাদের খুব বড় জমিদারি ছিল, কিন্তু ঠাকুরদাদা বিষয় সম্পত্তির অধিকাংশই নষ্ট করে ফেলেন। এখন সামান্য কিছু জমি জমা আছে, আর আমার কোনো ভাগিদারও নেই। তাই কোনো রকমে মোটা ভাত কাপড়ের সংস্থানটা হয়। আমাদের অবস্থার এই পরিবর্তনে বাবা বড় কাতর হয়ে পড়েছিলেন। এর জন্য সর্বদাই দুঃখিত মুখে থাকতেন। আমার বাবার নাম তারিণীচরণ চৌধুরী, আর ঠাকুরদার নাম ছিল শ্যামাপদ চৌধুরী। তা বাবা তীর্থযাত্রা করবার দিন 15 পরে কিষান সিং নামের এক ভদ্রলোকের চিঠিতে হঠাৎ এক দুঃসংবাদ এলো। আলমোড়ার কাছে এক জঙ্গলে বাবাকে নাকি ডাকাতের দল আক্রমণ ও আহত করে, এবং কিষান সিং তাকে পথ থেকে তুলে এনে বাঁচাবার অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেননি। হঠাৎ পিতৃহীন হয়ে আমার মনের অবস্থা কিরকম হলো এখানে সেটা আর বর্ণনা করবার চেষ্টা করব না। এমনই হতভাগ্য আমি যে পিতার দেহের সৎকার পর্যন্ত করতে পারিনি, কারণ সেই পত্রেই জানা গেল যে তার নশ্বর দেহ দাহ করে ফেলা হয়েছে। এইবার আমার আসল বিপদের কথাটা শুনুন। বাবার শ্রাদ্ধাদি কাজ যখন শেষ হয়েছে, তখন হঠাৎ একদিন একটি লোক আমাদের গ্রামে এসে হাজির। লোকটি আমাদের বাড়িতে এসে এই বলে আত্মপরিচয় দিলেন, আমার নাম ভৈরবচন্দ্র বিশ্বাস, আমি কলকাতায় থাকি। তোমার বাবা তারিণীবাবু যখন আলমোড়ায় কিষান সিংয়ের বাসায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিলেন, তখন আমিও সেখানে উপস্থিত ছিলাম। তোমার বাবা অন্তিমকালে আমাকে যে অনুরোধ করে গিয়েছিলেন, সেই অনুরোধ রক্ষা করার জন্যই আজকে আমাকে এখানে আসতে হয়েছে। তিনি বাবার অন্তিমকালের বন্ধু শুনে আমি তাড়াতাড়ি সসম্মানে তাকে একেবারে বাড়ির ভিতরে নিয়ে এসে বসালুম। ভৈরববাবু দেখতে অত্যন্ত লম্বা ও দোহারা। তাঁর দিকে তাকালেই বোঝা যায় তিনি নিয়মিত কুস্তি লড়েন ও অন্যান্য ব্যায়াম করেন। তার বয়স না 35-এর বেশি হবে না, কিন্তু এই বয়সেই মাথার আধখানা টাকে ভরা, শ্যামবর্ণ গোঁপদারি কামানো, কিন্তু তাঁর ছোট ছোট অত্যন্ত তীব্র চক্ষু দুটির সঙ্গে মুখের মিষ্টি ও ছেলে মানুষই মাখা সরল হাসি কেমন যেন খাপ খাচ্ছিল না। আমি তাকে বাবার শেষ অবস্থার কথা জিজ্ঞাসা করলুম। তিনি করুণভাবে বললেন, সে কথা আর শুনতে চেও না, শুনলে তোমার কষ্ট হবে। তাহলে বাবা কেন আপনাকে আমার কাছে আসবার জন্য অনুরোধ করেছিলেন সেই কথাই বলুন। বেশি কথা তিনি কিছুই বলেননি, বলতে পারেননি। তবে মারা যাওয়ার মিনিট 2 আগে তিনি আমার 2 হাত চেপে ধরে আকুল স্বরে বলেছিলেন,
রাধানগরে আমার ছেলে দিলীপ আছে, তার মাথার ওপরে কেউ নেই। আমার যে সব দলিল আর কাগজপত্র আছে সেগুলো দেখে যদি আপনি সুব্যবস্থা করে দেন তাহলে তাহলে আমি নিশ্চিন্ত হয়ে মরতে পারি। সেই ঘরেই বাবার লোহার সিন্দুক ছিল। আমি সিন্দুক খুলে ভিতরকার সমস্ত কাগজপত্র ভৈরববাবুর সামনে বার করে দিলুম। তিনি খুব মন দিয়ে সমস্ত কাগজপত্র পরীক্ষা করতে লাগলেন। ছোট্ট একটা ক্যাশ বাক্সে একখানা খামের ভিতরে এক টুকরো কাগজ ছিল। সেইটাই তিনি প্রায় 10 মিনিট ধরে দেখলেন। তারপর কাগজখানা আবার বক্সের ভিতর রেখে দিয়ে বললেন, দিলীপ, তোমার কাগজপত্রের ভিতরে কোনো গোলমাল নেই। তবে তোমার বাবা এত ব্যস্ত আর চিন্তিত হয়েছিলেন কেন সেটা তো কিছুতেই বোঝা যাচ্ছে না। আর কোনোখানে কি তোমার বাবার আর কোনো কাগজপত্র আছে? আগে না। আরও কিছুক্ষণ কথাবার্তা করে তিনি বিদায় গ্রহণ করলেন। যাবার সময় লক্ষ্য করলুম ভৈরববাবুর ডান হাতের আঙুল আছে 6টা। ভৈরববাবু অতক্ষণ ধরে এক টুকরো কাগজ নিয়ে কি লক্ষ্য করছিলেন তা জানবার জন্য মনে কেমন কৌতূহল হলো। ক্যাশ বাক্সটা আবার খুললুম। তা খামের ভিতর থেকে কাগজের টুকরোটা বের করে ভাঁজ খুলে দেখলুম তার ভিতরেই খালি একটা ম্যাপ আঁকা আছে। কোথাকার ম্যাপ সেসব কিছুই জানবার উপায় নেই। খুব পুরনো কালি দিয়ে টানা গুটি কয়েক লাইন এবং হাতের অক্ষরে লেখা রয়েছে পাহাড়, গুহা ও সরোবর প্রভৃতি। এই তুচ্ছ ম্যাপখানা ভৈরববাবু এতক্ষণ ধরে দেখছিলেন কেন? অনেক ভেবেও কিছু বুঝতে না পেরে বোঝবার চেষ্টা ছেড়ে দিয়ে কাগজপত্র সব আবার সিন্দুকের ভিতর পুড়ে রাখলুম। আচ্ছা, এইবার থেকে আপনারা বিশেষ মন দিয়ে আমার কথাটা শুনুন, কারণ এরপরের ঘটনাগুলির কারণ জানবার জন্যেই আমি আপনাদের দ্বারস্থ হয়েছি। ভৈরববাবুর আগমনের দিন 3 পরে আমি একটা দরকারি কাজে পাশের গাঁয়ে গিয়েছিলাম। সেখান থেকে ফিরতে আমার রাত হয়ে যায়। বাড়িতে ফিরে এসে উপরে উঠে দেখি আমার উপরকার বসবার ঘরের দরজাটা খোলা, অথচ যাবার সময়ে ঘরের দরজা আমি নিজের হাতে তালা বন্ধ করে দিয়েছিলাম সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। চাকরকে ডেকে জিজ্ঞাসা করলুম, সে কিন্তু কিছুই বলতে পারলে না। ঘরে ঢুকেই প্রথমে চোখে পড়ল লোহার সিন্দুকটা খোলা। তাড়াতাড়ি তার ভিতরটা পরীক্ষা করে দেখলুম তা আমি কিছুই চুরি যায়নি। ঘরের মেঝেতে সেই ছোট্ট ক্যাশ বাক্সটা কাত হয়ে পড়েছিল। সেটা খুলে অবাক হয়ে দেখি তার ভিতর থেকে সেই ম্যাপ শুদ্ধ খামখানা অদৃশ্য হয়েছে। বাড়ির সমস্ত ঘর পরীক্ষা করে আর কিছু হারিয়েছে বলে মনে হলো না। হারিয়েছে শুধু সেই তুচ্ছ ম্যাপখানা। যে বাজে কাগজখানা হয়তো আমি নিজেই কোনোদিন বাক্স থেকে বার করে ছুঁড়ে ফেলে দিতুম। হতভম্ব হয়ে ভাবতে লাগলুম। বাড়িতে চোর এলো, দরজার তালা ভাঙলো, লোহার সিন্দুক খুলল, কিন্তু নিয়ে গেল কেবল এক টুকরো কাগজ, হাতে আঁকা একখানা ম্যাপ। এমন অসম্ভব কথা কেউ কখনো শুনেছে? কেন জানি না, কেবলই সন্দেহ হতে লাগলো এই অদ্ভুত রহস্যের সঙ্গে সেই ভৈরববাবুর একটা কোনো সম্পর্ক আছে। এই বিষয়ে বদ্ধপরিকর হলাম। এই ম্যাপ দেখবার জন্য ভৈরববাবুর অতিরিক্ত আগ্রহ তার চোখ মুখে স্পষ্ট ফুটে উঠতে দেখেছি আমি। আর সেই আগ্রহেই প্রমাণ পাওয়া যাচ্ছে যে ম্যাপখানা অন্তত তাঁর কাছে কম মূল্যবান নয়। এই ঘটনার হপ্তাখানেক পরে আমার বাড়িতে আর এক মূর্তি এসে হাজির। পশ্চিমের লোক, বয়সে প্রৌঢ়, আধময়লা জামা কাপড়। নাম বলল কিষাণ সিং, নিবাস আলমোড়ায়। তাকে আদর করে বাড়ির ভিতরে নিয়ে গেলুম, কারণ এই কিষাণ সিংই আমাকে বাবার মৃত্যু সংবাদ জানিয়েছিলেন এবং অন্তিমকালে বাবার সেবা শুশ্রূষাও করেছিলেন। তার মুখে বাবার মৃত্যুর যে শোচনীয় কাহিনী শুনলুম, এখানে আর ও কথা বলে সময় নষ্ট করতে চাই না। নিজের দুঃখ আমার নিজের বুকের ভিতরেই লুকোনো থাক। হ্যাঁ, যাই হোক, সমস্ত শোনবার পরে
কিষাণ সিংকে জিজ্ঞাসা করলুম তিনি কেন এত দূর থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছেন। কিষাণ সিং ভাঙা ভাঙা বাংলায় যা বললেন তার মর্ম হচ্ছে এই। বাবুজি, তারিণী বাবু যখন মারা যান তার একটু আগেই আমাকে ডেকে বললেন, কিষাণ সিং, তুমি নিঃস্বার্থভাবে অন্তিমকালে আমার যে সেবা করলে তার পুরস্কার ভগবান তোমাকে দেবেন, কিন্তু তুমি যদি আমার আর একটি উপকার করো তাহলে তোমাকে আমি কিছু পুরস্কার দিতে পারি। কি উপকার? আমার পকেটে 800 টাকার নোট আছে, তোমরা সদল বলে এসে পড়াতে ডাকাতরা সেগুলো নিয়ে যেতে পারেনি। ওই পকেটেই একটি বড় ফাউন্টেন পেনও আছে, 500 টাকা। আর ওই ফাউন্টেন পেনটি নিয়ে তুমি যদি দেশে গিয়ে আমার ছেলেকে দিয়ে আসতে পারো তাহলে বাকি 300 টাকা তোমাকে আমি পুরস্কার দিয়ে যাব। বাবুজি, ইনাম পাবার আশায় আমি অসময়ে আপনার উপকার করতে চাই না। ও পয়সা আর এই কলম আমি ডাকে আপনার ছেলের কাছে পাঠিয়ে দিব। না কিষাণ সিং, ও 300 টাকা তুমি না নিলে আমি মরেও শান্তি পাবো না। আর ডাকে নয়, কলম আর টাকা তোমাকে নিজে গিয়ে আমার ছেলের হাতে দিয়ে আসতে হবে। তাকে বলবে সে যেন তার বাপের এই শেষ দান কলমটিকে ভালো করে রেখে দেয়। তখন আমি বাধ্য হয়ে তার কথা মতোই কাজ করব বলে স্বীকার করলাম। তারপর তারিণী বাবু আর বেশিক্ষণ জিন্দা ছিলেন না। নিন बाबूजी, आपके पिताजी की आखिरी ख्वाहिश। 500 रुपए और एक फाउंटेन पेन। কিষাণ সিং তার পেটের কাপড়ের ভিতর থেকে 5খানা 100 টাকার নোট আর একটা ফাউন্টেন পেন বার করে আমার হাতে দিলেন। बाबूजी, ये बाकी का जो 300 रुपया है ना, वो भी मैंने साथ में लाया है। আমি গরিব ইনসান আছি বাবুজি। 300 রুপিয়া আমার কাছে অনেক টাকা, মগর উপকারের দামের মতো ও রুপিয়া নিতে আমার মন সরছে না। কিষাণ সিং, তুমি দেবতা। ও সমস্ত টাকাই তুমি যদি নিজে যেচে না দিতে তাহলে তো আমি কোনো দিন কিচ্ছু জানতে পারতুম না। কিন্তু আমার বাবা তোমাকে যা দিয়ে গেছেন আমি কিছুতেই তার ফিরিয়ে নিতে পারবো না। বাবুজি, একটা কথা আপনাকে বলতে ভুলে গিয়েছি। তারিণী বাবু মারা যাবার আগে আরেকবার বলেছিলেন, वो आपके पास वो जो कलम है उसको बहुत सावधानी से रखना, ওটা যেন হারিয়ে না যায়। আচ্ছা কিষাণ বাবু, একটা কথা বলতে পারেন? আমার বাবা যখন মারা যান তখন সেখানে ভৈরব বাবু বলে কোনো বাঙালি ভদ্রলোক হাজির ছিলেন কি? বাঙালি ভদ্রলোক? আপনার বাবা মারা যান আমার বাসায়, তিনি ছাড়া তো আর কোনো বাঙালি সেখানে ছিলেন না বাবুজি।
শুনে বিস্মিত হলুম। কিষাণ সিং চলে যাবার পরেও মনের ভিতরে অনেকক্ষণ ধরে বারংবার এই প্রশ্নই জাগতে লাগলো, কেই ভৈরববাবু, কি তার উদ্দেশ্য? সেদিন সারাদিন আকাশে মেঘ জমেছিল। সন্ধ্যার পর থেকেই টিপটিপ করে বৃষ্টি শুরু হলো। একে পল্লীগ্রাম, তাই দুর্যোগের রাত। চারিদিক খুব শীঘ্রই নিঃসার হয়ে পড়ল। একটা কুকুরের চিৎকার পর্যন্ত শোনা যায় না। বাবার শেষ স্মৃতিচিহ্ন সেই কলমটি নিয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলুম, বাবার সঙ্গে তো আরও অনেক জিনিস ছিল, কিন্তু তিনি এই কলমটি বিশেষ করে আমাকে দিয়ে গেলেন কেন? আর এই কলমটি খুব সাবধানে রাখতেই বা বলে গেলেন কেন? এইসব কথা নিয়ে নাড়াচাড়া করছি, হঠাৎ বাইরে থেকে তীব্র ও উচ্চ এক আর্তনাদে চতুর্দিকের নিস্তব্ধতা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বলেছি, আমাদের বাড়ি নদীর ঠিক উপরেই। আর্তনাদটা এলো নদীর দিক থেকেই। ধর্মর করে উঠে বসে জানালা খুলে দিলুম। হুহু করে জোলো বাতাস ঘরের ভিতরে ছুটে এলো। বাইরে মুখ বাড়িয়ে দেখতে চেষ্টা করলুম, কিন্তু সেই নিরেট অন্ধকার ভেদ করে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেলুম না। আবার সেই ভয়ানক আর্তনাদ। বেশ শুনলুম, কে যেন আর্তস্বরে চেঁচিয়ে বলছে, দিলীপ বাবু, বাবুজি বাঁচাইয়ে, বাবুজি। চিনতে পারলুম, এই যে সেই কিষাণ সিং এর গলা। এক লাফে খাট থেকে নিচে নেমে পড়ে একখানা মোটা বাঁশের লাঠি নিয়ে আমি তখনই বাড়ির বাইরে বেরিয়ে গেলাম। বেগে ছুটতে ছুটতে যখন নদীর ধারে গিয়ে পড়লুম, তখন চারিদিক আবার নীরব হয়ে পড়েছে। কারুর কোনো আর্তনাদি শোনা যাচ্ছে না। নদীর কলকল শব্দ আর বৃষ্টির টিপটিপ ধ্বনি ও থেকে থেকে বাতাসের হাহাকার ছাড়া এই অন্ধ পৃথিবীর কোথাও আর কেউ যেন জেগে নেই। এখন এখানে বিদেশি কিষাণ সিং কি করতে পারে? এবং অমন বিপদগ্রস্তের মতো আমারই বা নাম ধরে ডাকবে কেন? সে কি জলপথে এখান থেকে যাচ্ছিল? হঠাৎ ঝড়ে কি নৌকা ডুবে গেছে? লাঠির উপর ভর দিয়ে খানিকক্ষণ সেইখানে দাঁড়িয়ে রইলুম, কিন্তু রাত্রির নিস্তব্ধতা আর কেউ ভাঙলে না। তখন আমারই শুনতে ভুল হয়েছে ভেবে ধীরে ধীরে আবার বাড়ির দিকে ফিরে এলুম। হঠাৎ খানিক তফাৎ থেকে আমার বাড়ির দোতলার ঘরের দিকে চোখ গেল। আমার শোয়ার ঘরের খোলা জানালা দিয়ে দেখা গেল ঘরের ভিতরে একটা আলো নড়ে চড়ে বেড়াচ্ছে, যেন কেউ ল্যাম্পটা নিয়ে ঘরের ভিতরে এদিক ওদিক চলাফেরা করছে। সেদিন আমার চাকরটা পর্যন্ত ছুটি নিয়ে কোথায় নিমন্ত্রণ খেতে গিয়েছিল। বাড়িতে ছিলুম আমি কেবল একা। তবে একই কাণ্ড, আমার শোবার ঘরে কে? আলো জেলে ঘুরে ফিরে কি খুঁজছে সে? দ্রুত পদে আবার বাড়ির দিকে ছুটলুম। অমনি অন্ধকারের ভিতর থেকে তীক্ষ্ণ স্বরে বাইরের কোথায় একটা বাঁশি বেজে উঠল। সঙ্গে সঙ্গে আমার ঘরের আলোটা দপ করে নিভে গেল। আমি প্রাণপণে চিৎকার করে উঠলুম, চোর 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 চোর! সেই অন্ধকারের ভিতরেই অনেকগুলো পায়ের শব্দ শুনলুম, যেন কারা ছুটে পালিয়ে যাচ্ছে। বুঝলুম চোর একা নয়, দলে অনেক লোক আছে। তাদের ধরবার চেষ্টা করা বৃথা বুঝে আমি আবার নিজের বাড়িতেই ফিরে এলুম। উপরে উঠে দেখলুম আমার শোবার ঘরে আর আলো জ্বলছে না। ফের আলো জেলে চারিদিকে তাকিয়ে দেখলুম ঘরের মেঝেতে অনেকগুলো কাদামাখা পায়ের দাগ। নিশ্চয়ই এখানে কারা এসে ঢুকেছিল, কিন্তু কেন? আমার মতন গরিব মানুষের বাড়ি হঠাৎ পৃথিবীর সমস্ত চোরের তীর্থক্ষেত্র হয়ে উঠল কেন? যারা এসেছিল তারা যে ঘরের জিনিসপত্র ঘেঁটে গেছে তাও বেশ বোঝা যাচ্ছে, কিন্তু কিছুই তো হারায়নি। তবে হঠাৎ টেবিলের উপর নজর পড়ল। সেখানে আমার 3টে ফাউন্টেন পেন ছিল, কিন্তু এখন একটাও দেখা যাচ্ছে না। তবে কি অতগুলো চোর এসেছিল শুধু ওই 3টে ফাউন্টেন পেন চুরি করতে? না, আমি এসে পড়াতে তারা আর কিছু নিয়ে পালাতে পারেনি। সেদিনের চোরেরা চুরি করলে এক টুকরো কাগজ, আর আজকের চোরেরা নিয়ে গেল কেবল 3টে কলম। চোরেদের ঘরে কি কাগজ কলমের এতই অভাব?
বাবার সেই কলমটির কথা মনে পড়ে গেল। বাইরে আর্তনাদ শুনে কলমটা আমি তাড়াতাড়ি বালিশের তলায় গুঁজে রেখে বেরিয়ে গিয়েছিলাম। ছুটে গিয়ে বালিশ তুলে দেখে হাঁপ ছেড়ে বাঁচলুম। না, বাবার সে স্মৃতিচিহ্ন যথাস্থানেই আছে। চোরেরা তার সন্ধান পায়নি। পরের দিন নদীর ধারে বিষম এক হট্টগোল শুনে গিয়ে যা দেখলুম তা আবার বর্ণনা করতে বা মনে আনতেও দুঃখে কষ্টে বুক যেন ভেঙে যায়। ঘাটের তলায় একটা মৃতদেহ ভাসছে, তার সর্বাঙ্গে নিষ্ঠুর আঘাতের চিহ্ন। আর সে মৃতদেহ হচ্ছে পরোপকারী ধার্মিক নিরীহ কিষাণ সিংয়ের। নিজের বাক্য রক্ষা ও আমার উপকার করতে এই বিদেশ বিভুঁয়ে এসে হতভাগ্যের আজ প্রাণ গেল। বেচারা এখানকার আর কারুকেই চেনেন না, তাই মৃত্যুকালেও তিনি আমারই নাম ধরে ডেকে সাহায্য ভিক্ষা করেছিলেন। কিন্তু সে আর্ত প্রার্থনা শুনেও আমি তাঁর কোনো উপকারই করতে পারিনি। এ অনুতাপ আমার জীবনেও যাবে না। আমি মহাপাপী। বিমলবাবু, কুমারবাবু, এখন বুঝতে পারছেন তো কেন আমি দেশ ছেড়ে আপনাদের কাছে ছুটে এসেছি? কিষাণ সিংয়ের হত্যাকাণ্ডের পরেও দেশে থাকতে আমার আর ভরসা হয়নি। আমি বেশ বুঝতে পারছি কোনো সাংঘাতিক শত্রুর শনি দৃষ্টি পড়েছে আমার উপরে। এ শত্রু যেমন সহজে চুরি করে, তেমন সহজেই করে মানুষ খুন। অষ্টপ্রহর মনে হচ্ছে এরা যেন আমার চারপাশে ওত পেতে বসে আছে, আমার প্রত্যেক গতিবিধি লক্ষ্য করছে এবং যে কোনো মুহূর্তে রক্তপিপাসু পিশাচের মতো আমার ঘাড়ের উপর লাফিয়ে পড়তে পারে। কারণ কিষাণ সিংয়ের হত্যাকাণ্ডের পরেও দেখেছি সন্ধ্যা হলেই কারা যেন আমার বাড়ির কাছে আনাচে কানাচে ঝোপে ঝোপে ছায়ার মতো ঘুরে বেড়ায়। রাত্রে আচমকা ঘুম ভেঙে যায়, ছাদে যেন কাদের পায়ের শব্দ শুনি। কে ওখানে, কে বলে চেঁচিয়ে উঠি, আবার পায়ের শব্দ শুনি, কারা যেন তাড়াতাড়ি দ্রুত পদে পালিয়ে যায়। কে ওই ভৈরব বাবু? জীবনে কখনো তাকে দেখিনি, বাবার মুখেও তার নাম শুনিনি। কিন্তু তিনি কেমন করে বাবার মৃত্যুর কথা, কিষাণ সিংয়ের কথা, আমার কথা জানলেন? আমার কাগজপত্র ও বিশেষ করে সেই হাতে আঁকা ম্যাপ দেখবার তাঁর অত আগ্রহ কেন? আর সেই ম্যাপখানা তারপরে চুরি গেল কেন? কোথাকার ম্যাপ সেখানা? লোহার সিন্দুকের মধ্যে সেখানাকে অত যত্ন করে রাখাই বা হয়েছিল কেন? আমার বাবার শোচনীয় মৃত্যুর মধ্যে কি কোনো রহস্যময় কারণ আছে? এত জিনিস থাকতে তিনি মৃত্যুর সময় আমার একটা ফাউন্টেন পেন পাঠাবার ব্যবস্থা করলেন কেন? আর কলমটা ওতে সাবধানে রক্ষা করতেই বা বললেন কেন? এরকম ফাউন্টেন পেন তো পৃথিবীর সর্বত্রই প্রত্যহ হাজার হাজার বিক্রি হচ্ছে। এর চেয়েও বড় প্রশ্ন, কিষাণ সিংকে কে হত্যা করলো আর কেন হত্যা করলো? আর সেই হত্যাকাণ্ডের প্রায় সঙ্গে সঙ্গেই আমার বাড়িতে একদল চোর ঢুকে কেবল 3টে ফাউন্টেন পেন নিয়ে সরে পড়ল কেন? তারা কি বাবার সেই কলমটাই খুঁজতে এসেছিল? কিন্তু কেন? এইসব প্রশ্নের কোনো সদুত্তরই পাওয়া যাচ্ছে না। শুনেছি আপনারা এইরকম রহস্যময় অনেক ঘটনার কিনারা করেছেন। এখন আপনারাই বলুন, আমার কি কর্তব্য? আমি একেবারে অন্ধকারে পড়ে আছি মশাই। হয়তো আমার জীবনও নিরাপদ নয়। নিজের অজ্ঞাত সারেই আমি এখন অপূর্ব ও বিপজ্জনক নাটকের নায়ক হয়ে পড়েছি। এতক্ষণ পর্যন্ত বিমল একটাও কথা বলেনি। দিলীপের সমস্ত কাহিনী শুনেও সে প্রথমে কিছু বলল না। চুপ করে কি একটা যেন ভাবতে লাগলো। কুমার জিজ্ঞেস করলো, দিলীপবাবু, মানে এমন কোনো লোক কি আপনি জানেন কি, মানে আপনার সঙ্গে বা আপনার পরিবারের সঙ্গে যার শত্রুতা আছে? না, এমন কাউকেই আমি জানি না। আপনাদের সম্পত্তির আর কোনো উত্তরাধিকারী যে নেই সে বিষয়ে আপনি নিশ্চিত? হ্যাঁ, আর ভারী ওই সম্পত্তি, বছরে 1200-1300 টাকা আয়। হয়তো আপনার বাবার মৃত্যুর পর আপনি নিজের অজ্ঞাত সারেই অন্য কোনো সম্পত্তির উত্তরাধিকারী হয়েছেন। যাদের স্বার্থ আছে হয়তো তারা আপনার সপক্ষের প্রমাণগুলো সরিয়ে ফেলতে চায়। সপক্ষের প্রমাণ বলতে আপনি কি বলছেন কুমারবাবু? চোরেরা একখানা হাতে আঁকা ম্যাপ আর 3টে ফাউন্টেন পেন সরিয়ে ফেলেছে।
এগুলো কি আবার কোনো প্রমাণ হলো নাকি? কুমার, যদিও তুমি ভুল যুক্তি অনুসরণ করছো, তবু একটা বিষয় বোধহয় কতকটা আন্দাজ করতে পেরেছ। ওই হাতে আঁকা ম্যাপখানা খুব বড় প্রমাণও হতে পারে। চোরেরা যে 3টে ফাউন্টেন পেন নিয়ে গেছে তাও হয়তো অকারণে নয়। ভৈরব খুব সম্ভব নিজের কোনো গূঢ় স্বার্থসিদ্ধির জন্যেই ওই ম্যাপখানা চুরি করেছে। কিন্তু ম্যাপ ছাড়াও নিশ্চয়ই সে আরো কিছু চায়। সেই আরো কিছুটা কি? সেই আরো কিছুর লোভেই কিষণ সিংকে হত্যা করা হয়েছে। তাকে বধ করবার আগে হয়তো যন্ত্রণা দিয়ে কিষণ সিংয়ের মুখ থেকে জেনে নেওয়া হয়েছে যে তারিণীবাবু তার হাতে যা দিয়েছিলেন তিনি সে সব দিলীপ বাবুর হাতে সমর্পণ করে এসেছেন। দিলীপ বাবুর হাতে তিনি দিয়েছিলেন 500 টাকা আর একটা ফাউন্টেন পেন। চোরেরা যখন টাকার বদলে ভুল ফাউন্টেন পেনই চুরি করেছে, তখন বুঝতে হবে যে ঠিক ওই জিনিসটিই তাদের দরকার। কিন্তু আসল ফাউন্টেন পেনটি এখনো দিলীপ বাবুর কাছেই আছে। সেটি যদি এখানে থাকতো তাহলে হয়তো এখনই আমি সমস্ত রহস্য ভেদ করতে পারতুম। কিন্তু দুঃখের বিষয়, কলমটি আমাদের হাতে নেই। কলম আছে বিমল বাবু, কলম আমার সঙ্গেই আছে। চোরেদের অদ্ভুত প্রবৃত্তি দেখে বাবার সেই শেষ স্মৃতিচিহ্ন আমি বাড়িতে ফেলে আসতে ভরসা করিনি। এই বলে সে জামার ভেতর থেকে একটা ফাউন্টেন পেন বার করে সামনে টেবিলের উপরে রাখল। বিমল আগ্রহ ভরে সামনের দিকে ঝুঁকে পড়ল। তার কলমটির দিকে কৌতূহলী দৃষ্টি নিবদ্ধ করে বলল, এটি দেখছি ওয়াটারম্যানের সবচেয়ে বড় সাইজের রেগুলার ফাউন্টেন পেন। এতে কালি ঢালতে হলে প্যাঁচ খুলে ড্রপারের সাহায্যে ফাঁপা ব্যারেলটিকে ভর্তি করতে হয়। কলমটির আকারে কোনো নতুনত্ব বা অসাধারণতা দেখছি না বটে, কিন্তু সে মুখের কথা শেষ না করি কলমটি টেবিলের উপর থেকে তুলে নিল এবং প্যাঁচ ঘুরিয়ে তার মুখের দিকটা খুলে ফেলে ব্যারেলের ভিতরে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে সহাস্যে বলে উঠল, যা ভেবেছি তাই। সব রহস্যই এইবারে পরিষ্কার হয়ে যাবে। কুমার, একটা ছোট সন্না নিয়ে এসো তো। কুমার তখনই উঠে গিয়ে একটা ছোট সন্না এনে দিল। বিমল সন্নাটা ব্যারেলের ভেতরে ঢুকিয়ে দিয়ে খুব সরু করে পাকানো একখানা কাগজ টেনে বার করে ফেলল। দিলীপ উত্তেজিত স্বরে বলে উঠল, ও কি বিমল বাবু, ও কি ব্যারেলের ভেতর কাগজ? হ্যাঁ, নিশ্চয়ই খুব দরকারি কাগজ। এই জন্যই আপনার বাবা আপনাকে কলমটি খুব সাবধানে রাখতে বলেছিলেন। আর ভৈরবও বোধহয় এইরকম কিছু সন্দেহ করেই ফাউন্টেন পেন চুরি করতে নিজে এসেছিল বা লোক পাঠিয়েছিল। এখন দেখা যাক কাগজে কি লেখা আছে। বিমল আস্তে আস্তে পাকানো কাগজখানি তুলে পাকানো কাগজখানি খুলতে লাগল। খুব পাতলা একখানা কাগজ ভালো করে পাকিয়ে ব্যারেলের ভিতরে পুড়ে রাখা হয়েছিল। তাতে খুদে খুদে হরফে লেখা আছে, কল্যাণী এসো দিলীপ, আমার স্থান অতি অল্প, একেবারে কাজের কথা বলি। আমার বাবা অর্থাৎ তোমার ঠাকুর দাদা তিব্বত বেড়াতে গিয়ে পথে গুপ্তধনের সন্ধান পান, কিন্তু কোনো দুর্ঘটনায় তাকে খালি হাতে কেবল প্রাণ নিয়ে পালিয়ে আসতে হয়েছিল। তবে সে জায়গাটির ম্যাপ তিনি এঁকে নিয়েছিলেন। সেখানে আমাদের লোহার সিন্ধুকে আছে। আমাদের বর্তমান অবস্থা শোচনীয় হয়ে পড়েছে বলে আমিও ওই গুপ্তধনের সন্ধানে চলেছি, কিন্তু পথে বেরিয়ে এখন বুঝতে পারছি যে
ওই গুপ্তধনের ঠিকানা না জানলেও তার অস্তিত্ব আমি ছাড়া বাংলাদেশের অন্য লোকও জানে। সেই শত্রুও আমাকে অনুসরণ করেছে, হয়তো আমাকে কোনো বিপদে ফেলবে। যদি আমি কোনো মারাত্মক বিপদে পড়ি, তাহলে তুমি যাতে সব জানতে পারো, আমি সেই জন্যেই এই পত্রখানা লিখছি। হিমালয়ের মানস সরোবরের কাছে রাবণ হ্রদ বা রাক্ষস ডাল, গুপ্তধন সেখানেই আছে। ম্যাপ দেখলেই সব জানতে পারবে। সাবধানতার জন্যে ম্যাপে রাক্ষস ডালের নাম লেখা নেই, কারণ যদি ম্যাপখানা চুরি যায় তাহলেও কেউ বুঝতে পারবে না যে কোথাকার ম্যাপ। আমিও সাবধানতার মার নেই বলে ম্যাপখানা সঙ্গে নিলুম না, কিন্তু তার সবটাই আমার মনের ভেতরে এমন ভাবে গাঁথা আছে যে বিনা ম্যাপেই আমি কাজ চালাতে পারবো। গুপ্তধনের সমস্ত ইতিহাস আমি জানি না, তবে শুনেছি বৌদ্ধ ধর্মের অধঃপতনের সময় যখন বৌদ্ধদের উপর ভীষণ অত্যাচার আরম্ভ হয়, তখন একদল সন্ন্যাসী একটি পরাজিত রাজ্যের সমস্ত ঐশ্বর্য নিয়ে তিব্বতে পালাবার পথে রাক্ষস ডালের কাছে লুকিয়ে রাখে। সে ঐশ্বর্যের নাকি অন্ত নেই, কিন্তু ঐশ্বর্য লাভে দুটি বাধা আছে। এই বলেই শুনেছি, প্রথমত গুপ্তধন রক্ষা করে নাকি একদল প্রেতাত্মা। তিব্বতের লামারা এই ঐশ্বর্যের কথা জানে। এতদিনে তারা হয়তো গুপ্তধন সব সরিয়ে ফেলত, কিন্তু তারা কুসংস্কারে অন্ধ। ভূতের ভয়ে রত্ন গুহার সন্ধান করে না, আর সন্ধান না করার অন্য কারণ বোধহয় রত্ন গুহার ঠিক ঠিকানা তাদের জানা নেই। কিন্তু ঠিকানা না জানলেও লামারা সর্বদাই সাবধান হয়ে থাকে। এই অঞ্চলে কারুকে ঘোরাঘুরি করতে দেখলেই সন্দেহ করে যে সে বুঝি সন্ধান পেয়ে রত্ন গুহা খালি করতে এসেছে। ওই লামারা অত্যন্ত হিংস্র, কারুর উপরে সন্দেহ করলেই তাকে হত্যা করতে ইতস্তত করে না। দ্বিতীয়ত, এখানে অত্যন্ত ডাকাতের উপদ্রব। বিদেশি পথিক দেখলেই সর্বদাই আক্রমণ করতে প্রস্তুত। তো আমি ওখানেই যাচ্ছি, তার কারণ আমার বিশ্বাস আছে যে লামাদের চোখে আমি ধুলো দিতে পারবো। আর ভূত প্রেত আমি মানি না। আমার মতে ওই প্রেতাত্মাদের কথা রূপকথা ছাড়া আর কিছু নয়। খুব সম্ভব এই ভূতের ভয়ের সৃষ্টি করা হয়েছে
শুধু লোভী লোকেদের তফাতে রাখবার জন্য আর ডাকাতদের ভয়। বুদ্ধি থাকলে তাদের চোখেও ধুলো দেওয়া অসম্ভব নয়। আমি যদি অকৃতকার্য হই, তাহলে তুমি বা তোমার বংশধর আমার পরে এই পথে আসতে পারো। অবশ্য সাহস ও যোগ্যতা থাকলে। ইতি আশীর্বাদক, তোমার পিতা। পত্রপাঠ শেষ হলে পর তিনজনেই খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। সর্বপ্রথমে মুখ খুলে দিলীপ অভিভূত স্বরে বলল, এতক্ষণে সব বোঝা গেল। ভৈরব এই জন্যই কলম চুরি করতে চায়, গুপ্তধন। কিন্তু আসল কলমটা না পেলেও ভৈরব ম্যাপখানা সরিয়ে ফেলতে পেরেছে। সে ম্যাপের অভাবে আপনার পক্ষে গুপ্তধন থাকা আর না থাকা দুই এক কথা। কিন্তু জায়গাটার সন্ধান যখন পেয়েছি, তখন আমরা সবাই মিলে খুঁজলে আবার কি গুপ্তধন আবিষ্কার করতে পারবো না? কাজটা যদি এতই সোজা হতো, তাহলে গুপ্তধন আজ আর সেখানে থাকতো না। কেউ না কেউ তা খুঁজে বার করতোই করতো। তাকে ওভাবে খুঁজে বার করা অসম্ভব বলেই ম্যাপের দরকার হয়েছে। সে ম্যাপ যখন নেই, গুপ্তধন পাবার আশা তখন আর না করাই উচিত। কুমার, বোধ করি অতটা হতাশ হবার দরকার নেই। ব্যাপারটা এখন দাঁড়িয়েছে এইরকম, গুপ্তধন কোন দেশে আছে আমরা তা জানি, কিন্তু ঠিক ঠিকানাটি আমাদের জানা নেই। ভৈরবের কাছে ম্যাপ আছে, কিন্তু কোথায় গেলে গুপ্তধন পাওয়া যাবে সেটা তার জানা নেই। একজন দরজার সামনে যেতে পারে, কিন্তু চাবির অভাবে দরজা খুলতে পারবে না। আর একজনের কাছে চাবি আছে, কিন্তু সে চাবিতে কোন দরজা খুলতে হবে সেটা তার অজানা। বুঝতেই পারছো, দুপক্ষেরই সমান অসুবিধা। কিন্তু এখন দুই পক্ষে যদি একটা বোঝাপড়া হয়। ওই দুরাত্মা ভৈরবের সঙ্গে? মাফ করো ভাই, আমি ওর মধ্যে নেই। তুমি বোধহয় ভৈরবের শয়তানি এখনো ভালো করে আন্দাজ করতে পারোনি। তারিণীবাবু যে শত্রুর জন্য বিপদের ভয় করেছিলেন, কে সে? তিনি তাকে বাংলাদেশের লোকও বলেছেন। আমার দৃঢ় বিশ্বাস সে ওই ভৈরব ছাড়া আর কেউ নয়। তারও মৃত্যুর কারণ ওই ভৈরবই। দিলীপ প্রচণ্ড রাগে দুই হাত মুষ্টিবদ্ধ করে উঠে দাঁড়ালো এবং তীব্র স্বরে বলল, আমি আমার পিতৃহন্তার সঙ্গে কোনো বোঝাপড়া করতে রাজি নই। আমি গুপ্তধন চাই না, কেবল তাকে আর একবার দেখতে চাই। তাকে খুন করে আমি ফাঁসি যেতেও প্রস্তুত। ওই ভৈরবকে পেলে আমিও কিছু শিক্ষা দিতে চাই। তার সঙ্গে বোঝাপড়া অসম্ভব। কুমার, আমি কি রকম বোঝাপড়ার কথা বলছি আগে সেইটাই ভালো করে শোনো। আমি বন্ধুভাবে বোঝাপড়ার কথা বলছি না। আমার সন্দেহ হচ্ছে দিলীপ বাবুর উপরে ভৈরব তীক্ষ্ণ দৃষ্টি রাখতে বলেনি, কারণ তারও সন্দেহ হয়েছে যে গুপ্তধন কোন দেশে আছে দিলীপ বাবু সে কথা জানেন। সুতরাং দিলীপ বাবু এখন যদি হঠাৎ প্রকাশ্যেই হিমালয়ের দিকে যাত্রা করেন, তাহলে ভৈরব তার পিছু না নিয়ে পারবে না। তারপর আমরা আপাতত যখন অলস হয়ে বসে আছি, তখন দিলীপ বাবুর সঙ্গী হলে নিতান্ত মন্দ হবে কি? তারপর অবস্থা বুঝি ব্যবস্থা, হয়তো ভৈরবকে কোনো ফাঁদে ফেলে আবার সেই ম্যাপখানা কেড়ে নেবারও সুযোগ পাওয়া যাবে। সাধু সাধু, চমৎকার ফন্দি। বিমল, তুমি একটি জেনিয়াস। কিন্তু অত বিপদ আপদের মধ্যে দিলীপ বাবু যেতে রাজি হবেন কি? রাজি হব কি বলছেন? রাজি হয়েছি। এক, গুপ্তধনের লোভ, আর দুই, ওই নরপিশাচ ভৈরবকে আর একবার দেখবার লোভ। তিন, আপনাদের মতো বিখ্যাত ব্যক্তিদের বন্ধুরূপে পাবার লোভ। আর তিনটে লোভ সামলানো কি বড় সহজ কথা? কবে যাবে বলুন, আমি প্রস্তুত। রামহরি, রামহরি। রামহরি ঘরে ঢুকে বলল, অত চেঁচানো হচ্ছে কেন? আমি কি কালা? রামহরি, মোট ঘাট মানতে শুরু করো। আমরা গুপ্তধন আনতে যাব। কি? আবার গুপ্তধন? তোমাদের সঙ্গে এবারে কিন্তু আমি নেই। রামহরি, অনেকগুলো ভূত নাকি সেই গুপ্তধনের ওপরে পাহারা দেয়। কি?
আবার ভূত? ওরে বাবা, না 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 না, তোমাদের সঙ্গে আমি নেই। কিন্তু হপ্তাখানেক পর বিমল কুমার ও দিলীপ যেদিন হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা করলে, সেদিন দেখা গেল তাদের পিছনে পিছনে চলেছে বেজায় বিরক্ত মুখে শ্রী রামহরি, এবং সর্বশেষে যাচ্ছে বেজায় খুশিভাবে ল্যাজ নাড়তে নাড়তে বাংলার বাঘ বাঘা। কলকাতা থেকে বেরিলি, বেরিলি থেকে আলমোড়া, আলমোড়া থেকে আসকোট। আমরা এখন একেবারে হিমালয়ের বুকের ভিতরে সমতল ক্ষেত্র থেকে ৪,৫০০ ফুট উপরে উঠেছি। পাহাড়ের পিছন থেকে চন্দ্র সূর্যের উদয় ও অস্ত দেখেছি, গিরি নির্ঝরিণীর গান ভরা নাচ দেখেছি, পাইন গাছের নতুন বাহার দেখেছি। কিন্তু বাংলাদেশে যে জন্মেছে, কিংবা বাংলাদেশকে যে একবার ভালোবেসেছে, বাংলার বাইরেকার আর কোনো জায়গায় বোধ হয় তার মনে ধরবে না। এই জন্যই তো বাঙালি ঘর কোনো নাম কিনেছে। সে তার সুখময়, শোভাময়, আনন্দময় গৃহকোণ ছেড়ে বাইরে পা বাড়াতে রাজি নয়। এবং এই জন্যই তো যে বিদেশি একবার বাংলার স্বাদ পায়, সে আর বাংলাকে ভুলে স্বদেশে ফিরতে রাজি হয় না। বাংলার সোনা লুটেছে যত বিদেশি, এ অঞ্চলের পাজামা পরা স্নানভীত নোংরা লোকগুলোর সঙ্গে আলাপ করে আনন্দ হয় না। এবং নাছোড়বান্দা মশা মাছি পিশুর উৎকট বন্ধুত্ব ভালো লাগে না। এখানকার ডাল আর চালের সঙ্গে কাঁকড়ের এমন ঘনিষ্ঠ সম্পর্ক যে মুখে দিলে মনে হয় একটা দাঁতও নিয়ে আর দেশে ফিরতে পারবো না। এখানে দিনে রোদ আর শুকনো হাওয়া গায়ের চামড়া পুড়িয়ে দেয় এবং রাতের ঠান্ডা দেয় বুকের রক্ত কনকনিয়ে জমিয়ে। কিন্তু এতদূর এসেও আমার মনে একটুও শান্তি নেই। বাংলাদেশের সবুজ বুক ছেড়ে যারা এই শুকনো পাহাড়ের উঁচু নিচু পথে হোঁচট খেতে আসে, তারা হচ্ছে মানস সরোবরের তীর্থযাত্রী। তাদের সঙ্গে আমাদের কোনো সহানুভূতি নেই। পরকালের ভাবনা ভাববার বয়স আমাদের হয়নি। আপাতত আমরা কোনো দেবতা দর্শন করতে চাই না। আমাদের ধ্যান ধারণা চায় এখন এক দানবকে। যার আশায় এতদূর আসা, সেই ভৈরব কোথায়? ভারতের দেশ দেশান্তর থেকে পাঞ্জাবি, মারোয়ারি, গুজরাটি, মারাঠি, মাদ্রাজি নানা জাতের তীর্থযাত্রী আমাদের আশপাশ দিয়ে অগ্রসর হচ্ছে। দু একজন বাঙালিকেও দেখলুম, কিন্তু তাদের দলে ভৈরবকে আবিষ্কার করতে পারলুম না। তাহলে কি আমাদের অনুমান একেবারেই মিথ্যা হয়ে দাঁড়ালো? ভৈরব কি জানতে পারেনি যে রত্নগুহার সন্ধানে আমরা এই পথে এসেছি? কিংবা জানতে পেরেও আমাদের পিছু নেওয়ার দরকার মনে করেনি? ইতিমধ্যে বিমল ও কুমারের সঙ্গে আমার এমন বন্ধুত্ব হয়েছে যে আমরা কেউ কারুকে আর বাবু বা আপনি বলে ডাকি না। বিমল ও কুমার চমৎকার মানুষ। এই দুজন দুঃসাহসী বারবার কল্পনাতীত বিপদ সমুদ্রে ঝাঁপ দিয়ে এবং মৃত্যুর সঙ্গে বারংবার যুদ্ধে জয়ী হয়ে দেশে বিদেশে এমন অসাধারণ খ্যাতি অর্জন করেছে। কিন্তু তবু তাদের হাবে ভাবে ব্যবহারে এতটুকুও গর্ব প্রকাশ পায় না। আসকোট পাহাড়ের শিখরে আছে একটি কালী মন্দির, এবং তার পদতলে এসে মিশেছে কালী ও গৌরী নামের দুটি নদী। এই নদী সঙ্গমে আমাদের তাঁবু খাটানো হলো। আজকের ঘুটঘুটে অমাবস্যা রাতটা আমরা এইখানেই পুইয়ে যাব। আমরা একটা বড় আর একটা ছোট তাঁবু এনেছিলাম। ছোট তাঁবুতে রামহরি থাকত ও রান্না বান্না করত, এবং বড় তাঁবুতে বাঘাকে নিয়ে আমরা তিনজনে বাস করতুম। এই আসকোটে অমাবস্যার রাতে প্রথম উল্লেখযোগ্য ঘটনা ঘটল। রাত্রে খাওয়া দাওয়ার পর আমরা যে যার মতো কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লুম। একে সারাদিন পাহাড়ে পথ হাঁটা, তাই রাত্রে কনকনে পাহাড়ে ঠান্ডা, ঘুম আসতে দেরি হলো না। কতক্ষণ ঘুমিয়েছিলুম জানি না, আচম্বিতে বাঘার ভীষণ গর্জনে জেগে উঠলুম, এবং সেই সঙ্গে শুনলুম বিষম এক ঝটাপটির শব্দ। প্রথমে অন্ধকারে কিছুই নজরে পড়ল না। একবার ভাবলুম তাঁবুর ভিতরে বাঘ কি ভাল্লুক ঢুকেছে। উঠে পড়ে
ভয়ে সিঁটিয়ে বিছানার এক কোণে সরে গিয়ে বসলুম। কিন্তু তারপরেই শুনলুম কে আর্তস্বরে বলে উঠল, উফ! তারপরেই ধূপধাপ করে পায়ের শব্দ, এবং শব্দটা যেন তাঁবুর ভিতর থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেল। বুঝলুম তাঁবুর মধ্যে কোনো জন্তু আসেনি, এসেছে মানুষ। কিন্তু কে সে? চোর। ইতিমধ্যে বিমল ও কুমার জেগে উঠে তাড়াতাড়ি টর্চ জ্বেলে ফেলল, কিন্তু তাঁবুর ভিতরে আর কেউ নেই। কেবল বাঘা চেঁচাতে চেঁচাতে লাফালাফি করে শিকল প্রায় ছিঁড়ে ফেলবার উপক্রম করছে। বিমল একবার বাইরে গেল, তারপর ফিরে এসে বলল, বাইরে তো কারুকে দেখতে পেলুম না। বাঘা, তোর তোর হলো কি বলতো? বাঘা সমানে চেঁচাতে ও লাফাতে লাগলো। কুমার লণ্ঠন জেলে বাঘার কাছে গিয়ে তাকে ভালো করে দেখে বলল, বিমল, তাঁবুর ভিতরে নিশ্চয়ই কেউ এসেছিল। এই দেখো, বাঘার মুখে রক্তের দাগ। যে এসেছিল সে বাঘার কামড় খেয়ে চম্পট দিয়েছে। বাঘা যদি বাঁধা না থাকতো তাহলে সে আজ পালিয়েও বাঁচতে পারতো না। তাঁবুর দরজার কাপড়ে বিমল আর একটা নতুন আবিষ্কার করলে, একখানা রক্তাক্ত হাতের স্পষ্ট ছাপ। দেখো দিলীপ, যে এসেছিল তার হাতে আঙুল আছে 6টা। হ্যাঁ, ভৈরবেরও ডান হাতে 6টা আঙুল দেখেছি। তাহলে ভৈরবী আজ আমাদের আদর করতে এসেছিল, কিন্তু এখানে যে বাঘার মতন সজাগ প্রহরী আছে অতটা সে খেয়ালে আনেনি। ওরে বাঘা, ভৈরবের মাংস খেতে কেমন রে? খানিকটা কামড়ে তুলে নিতে পেরেছিস কি? বাঘা তার পলাতক শত্রুর উদ্দেশ্যে ক্রমাগত ধমক দিতে লাগলো। বাঘা বোধহয় ভৈরবকে ভীরু কাপুরুষ বলে গালাগাল দিচ্ছে। আহ, বাঁচলুম। তাহলে আমার অনুমান মিথ্যে নয়। ভৈরব লুকিয়ে আমাদের পিছু নিয়েছে। নিশ্চয় সে কোনো ছদ্মবেশ পড়েছে। কিন্তু সে তাঁবুর ভিতরে ঢুকেছিল কেন? সে একা না দল বেঁধে এসেছে? মিনিট দুয়েক পরেই বিচিত্র সুরে তার নাক ডেকে উঠল। অদ্ভুত মানুষ। বিপদ তার কাছে এত সহজ যে ঘুম আসতে একটুও বিলম্ব হয় না। অল্পক্ষণ পরে কুমারও ঘুমিয়ে পড়ল। আমি কিন্তু প্রায় শেষ রাত পর্যন্ত জেগে রইলুম। তন্দ্রা আসে আর ভেঙে যায়। খালি মনে হয় কারা যেন ধারালো ছুরি নিয়ে অন্ধকারে পা টিপে টিপে আমার গলা কাটতে আসছে। সকালে উঠে দেখি তাঁবুর ভিতরে বিমল ও কুমার নেই। পাশের তাঁবুতে গিয়ে দেখলুম রামহরি মাংস রান্না করছে। তাকে জিজ্ঞাসা করলুম, আচ্ছা রামহরি, তোমার বাবুরা কোথায়? কোথায় যাচ্ছে? তারা কি বলে যাবার ছেলে? ফর্সা হবার আগেই 2 ছ্যাঙাতে বেরিয়ে গেল। কোথায় যাচ্ছ শুধুতে দুজনেই মুখ টিপে একটুখানি হাসলে, তারপর আর কিছু বললে না। তাই তো রামহরি, এখনই পাহাড়ে রোদে চারিদিক যেন ফেটে যাচ্ছে। তাহলে আজ আর দেখছি তাঁবু তুলে বেরুনো হবে না। আরে তোমরা ছিলে কোথায়? আজকে এখানেই থাকা হবে? হ্যাঁ, আজ এখানেই বিশ্রাম। এই যে রামহরির রান্নায় যে খাসা খোসবাই বেরুচ্ছে, আজ কি হচ্ছে? কারি না কোরমা? স্টু। স্টু? আরে ক্যা বাত! তার সঙ্গে জয়পুরি ঘিয়ে ভাজা রুটি আর আলুর লপসি। রামহরি, তোমার মতন মূর্তিমান রত্ন সঙ্গে থাকতে আমাদের আর রত্নগুহা খুঁজতে যাওয়া কেন? জানো সব, কিন্তু বোঝো কই? তোমরা যে জ্ঞান পাপী, ওই রত্নগুহার ভূতকে তো কোনোদিন ঘাট থেকে আর নামতে দেবে না। কিন্তু তোমরা এতক্ষণ কোথায় ছিলে তা তো বললে না। কালকে রাতে অতিথিকে খুঁজছিলুম। আচ্ছা, তো তার কোনো খোঁজ পেলে নাকি? কে জানে, তবে ডাক ঘরের কাছে দেখলুম 8-10 জন মারোয়ারি জটলা করছে। তারা আমাদের দেখেই চলে গেল। তাদের মধ্যে একজন ছিল বেজায় ষণ্ডা, যেমন লম্বায় তেমনি চওড়ায়। তার বাঁ হাতের কনুইয়ের কাছে ব্যান্ডেজ বাঁধা, আর ডান হাতে 6টা আঙুল। তার মুখে ছেলে মানুষই হাসি, কিন্তু চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। নিশ্চয়ই সে ভৈরব বিশ্বাস।
তার বাঁ হাতে ব্যান্ডেজ বাঁধা, কারণ বাঘা তাকে কামড়েছে। লম্বা চওড়া চেহারা, মুখে শিশুর হাসি, জলজলে চোখ আর ডান হাতে 6টা আঙুল। এ সেই শয়তান না হয়ে যায় না? এখানে এসে মারোয়ারি সেজেছে। অসম্ভব নয়। দুপুরে রামহরির হাতের অমৃতের মতো রান্না খেয়ে বেশ একটা দিবানিদ্রা দেওয়া গেল। বিকালে ঘুম থেকে উঠেই দেখি রামহরি চায়ের পেয়ালা আর অমলেটের ডিশ নিয়ে হাসতে হাসতে আসছে। সেগুলি সদ্যবহারের পর 2-4টে গল্প করতে করতেই সন্ধ্যার আঁধার ঘনিয়ে এলো। এই পাহাড়ি দেশে সন্ধ্যা খুব তাড়াতাড়ি পৃথিবীর সঙ্গে দেখা করতে আসে। দিলীপ, একটা কাজ করতে পারবে? কি কাজ? কাল আমরা বেরোবো, তুমি একবার ডাকঘরে গিয়ে খোঁজ নিয়ে আসতে পারবে পথে কোনো ডাক বাংলো আছে কিনা? তা পারবো, কিন্তু অন্ধকার হয়ে গেল যে। 20 শতাব্দীর মানুষের কাছে অন্ধকারের কোনো ভয় নেই। পেট্রোলের বড় লণ্ঠনটা নিয়ে যাও। লণ্ঠনটা নিয়ে বেরিয়ে পড়লুম। অন্ধকার আকাশ, আবছায়ার মতো পাহাড়ে অস্পষ্ট বাড়ি ঘর ও গাছপালা দেখতে দেখতে আমি ডাকঘরের দিকে যাত্রা করলুম। দূর থেকে 2-1টা গরু, কুকুরের ডাক বা ঢোলের আওয়াজ ভেসে আসছে। কোনো কোনো বাড়ির ভিতর থেকে গৃহস্থালির নানা রকম শব্দ শোনা যাচ্ছে, কিন্তু পথে জনপ্রাণী নেই। ফেরবার সময়ে কারোর আর কোনো সাড়া পেলুম না। নিশুত রাতের আগেই এসব দেশ যেন ঘুমিয়ে পড়ে। তখন চতুর্দিককে মনে হয় জীবনহীনতার রাজ্য। সে সময়ে পথে ঘাটে 2-4টে হিংস্র জন্তুর সঙ্গে দেখা হবার সম্ভাবনাও থাকে। সঙ্গে কোনো অস্ত্র নেই। একটু তাড়াতাড়ি পা চালিয়ে দিলুম। যেখান দিয়ে যাই লণ্ঠনের তীব্র আলোকে অন্ধকার যেন সভয়ে পিছিয়ে যায়। হঠাৎ চোখে পড়ল পাহাড়ের একটি পাথরে বাঁধানো ঝর্ণার কাছে 3জন লোক স্থিরভাবে দাঁড়িয়ে আছে। আরও একটু এগিয়ে দেখলুম লোকগুলোর পোশাক মারোয়ারির মতো। আমাকে দেখে তারাও এগিয়ে আসতে লাগলো। আমার বুকের কাজটা কেমন গুড়গুড় করে উঠল। তাদের দিকে না তাকিয়েই আমি হনহন করে এগিয়ে চললুম। হঠাৎ পরিষ্কার বাংলা ভাষায় কে বলল, শোনো দিলীপ, দাঁড়াও। আমি সবিস্ময়ে ফিরে দেখলুম মারোয়ারির পোশাক পরে ভৈরব বিশ্বাস একেবারে আমার কাছে এগিয়ে এসে দাঁড়িয়েছে। ভৈরব বাবু, আপনি এখানে কেন? আর আর এই কি বেশ আপনার? ভৈরব হো হো করে হেসে উঠে বলল, তাহলে আমার মুখ এখনো তুমি ভোলোনি, কিন্তু তুমি এখানে কেন? আমরা এখানে বেড়াতে এসেছি। বেড়াতে এসেছো? এইটা বেড়াতে আসার দেশই বটে। কোন কোন দেশে তোমরা বেড়াতে যাবে? ভৈরবের এই প্রশ্নের অর্থ বুঝলুম। সে জানতে চায় কোন দেশে যাবার জন্য আমরা যাত্রা করেছি। সেটা না জানতে পারলে তার চুরি করা ম্যাপ কোনো কাজেই লাগবে না। তার আশায় ছাই দেবার জন্যে আমি বললুম, আমরা আসকোট থেকে কালী নদী পার হয়ে নেপালে বেড়াতে যাব। নেপালে? বলেই সে খানিকক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর আবার জিজ্ঞাসা করলে, নেপালের কোথায় তোমরা যাবে? কাঠমান্ডুতে। কাঠমান্ডুতে? মিথ্যা কথা। বাংলাদেশ থেকে কাঠমান্ডুতে যেতে হলে কেউ এ পথ দিয়ে যায় না। আমার কথা যখন বিশ্বাস করবেন না, তখন তখন আপনার সঙ্গেও আমি আর কোনো কথা কইতে চাই না। আমি দুপায়ে গিয়ে গেলুম। তৎক্ষণাৎ ভৈরবের সঙ্গী 2জন 2 লাফে আমার সামনে গিয়ে পথ জুড়ে দাঁড়ালো। আমি ক্রুদ্ধ স্বরে বললুম, ভৈরব বাবু, এ কি হচ্ছে? এর অর্থ কি? ভৈরব এগিয়ে এসে ডান হাত দিয়ে আমার কোটের কলার চেপে ধরল। তারপর আমাকে একটা ঝাঁকানি দিয়ে গম্ভীর স্বরে বলল, দিলীপ, আগুন নিয়ে খেলা করো না। দেখছো রাত কি অন্ধকার, আর পথ কি নির্জন। এই বিদেশের পথে কাল সকালে যদি কোনো বাঙালির মৃতদেহ পড়ে থাকে, তাহলে কেউ চিনতে পারবে না, কেউ না। সামনের অন্ধকারেরও চেয়ে গাঢ় আর একটা অন্ধকার আমার চোখের উপর ঘনিয়ে এলো। এরা কি আমাকে খুন করতে চায়? কিন্তু মুখে যতটা সম্ভব সাহস দেখিয়ে আমি বললুম, ভৈরব বাবু, আপনার উদ্দেশ্য আমি বুঝতে পারছি না। ভৈরব আমাকে আর একটা ঝাঁকানি দিয়ে কর্কশ স্বরে বলল, এখন শোনো,
অচেনা বিদেশ, রাত অন্ধকার আর পথ নির্জন। দেখো আমার হাতে এটা কি দেখো। আমি স্তম্ভিত দৃষ্টিতে দেখলুম সে গায়ের কাপড়ের ভিতর থেকে ফস করে প্রকাণ্ড একখানা চকচকে ছোরা বার করে ফেলল। আপনি কি জানতে চান? সত্যি করে বলো, তুমি কোন দেশে যাবে? কি করব, বলবো কি বলবো না? কোথায় কোন অতলে গুপ্তধন লুকোনো আছে কিংবা নেই তার লোভে নিজের প্রাণ নষ্ট করব? ভৈরব দুই চোখে অগ্নিবর্ষণ করে বলল, চুপ করে রইলে যে বড়, বলো বলো তুমি কোথায় যাবে? হঠাৎ কাছেই পরিচিত স্বর শুনলুম। ভৈরব বাবু, দিলীপ যদি না বলে তাহলে আমি বলতে পারি আমরা কোথায় যাচ্ছি। বিদ্যুৎ বেগে ফিরে দেখি পাশের একটা পাথরের আড়াল থেকে বিমল ও কুমার বেরিয়ে আসছে। তাদের দুজনেরই হাতে রিভলভার। যে লোক দুটো আমার পথ জুড়ে দাঁড়িয়েছিল তারা তীরের মতো ছুটে অন্ধকারের ভিতর মিলিয়ে গেল এবং ভৈরবও পালাবার উপক্রম করল, কিন্তু কুমার খপ করে তার একখানা হাত চেপে ধরলে। বিমল হাসতে হাসতে বলল, দেখছেন ভৈরব বাবু, রাত খুব অন্ধকার হলেও পথ খুব নির্জন নয়। কে তোমরা? ভৈরব বাবু স্থির হন। বেশি ছটফট করলে আমরাও রিভলভার ছুটতে ইতস্তত করব না। আপনি তো নিজেই বলেছেন এই বিদেশের পথে কোনো বাঙালির মৃতদেহ পড়ে থাকলে কাল সকালে কেউ তাকে চিনতে পারবে না। ভৈরব তৎক্ষণাৎ স্থির হয়ে বলল, তোমরা কি চাও? মাত্র একখানা ম্যাপ। ম্যাপ? কিসের ম্যাপ? কিসের ম্যাপ তা তুমিও জানো, আমরাও জানি। যে ম্যাপখানা তুমি দিলীপের বাড়ি থেকে চুরি করেছিলে আমরা সেইখানাই চাই। ম্যাপ ট্যাপ আমি কিছু জানি না, আমার হাত ছাড়ো, নইলে আমি চিৎকার করে লোক ডাকবো। তুমি চিৎকার করলে এখানে খালি প্রতিধ্বনি উত্তর দেবে ভৈরব, কিন্তু তার আগেই আমি তোমাকে গুলি করে কুকুরের মতো মেরে ফেলবো। আমার কাছে কোনো ম্যাপ নেই। তোমার কাছেই ম্যাপ আছে। অমন মূল্যবান জিনিস তুমি যে কাছছাড়া করেছো কি অন্য কারুর কাছে রেখেছো এই কথা আমি বিশ্বাস করি না। নির্বোধ, এখনো কি তুমি বুঝতে পারছো না যে তোমাকে ধরবার জন্যই আজ আমরা ফাঁদ পেতেছি? আমরা জানি তুমি আমাদের গতিবিধি লক্ষ্য করছো। আমরা জানি রাতে নির্জন পথে দিলীপকে একলা পেলেই তোমরা ভয় দেখিয়ে তার কাছ থেকে আমাদের গন্তব্যস্থানের কথা জানবার চেষ্টা করো। আমরা জানি গুপ্তধনের ঠিকানা পাওনি বলে তোমার আফসোসের সীমা নেই। মূর্খের মতো ফাঁদে যখন পা দিয়েছ তখন ম্যাপখানা ফিরিয়ে না দিলে আর তোমার মুক্তি নেই। ম্যাপের কথা আমি কিছুই জানি না। কুমার, তুমি ভৈরবের হাত দুখানা ওর গায়ের কাপড় দিয়ে পিছমোড়া করে বেঁধে ফেলো তো। ও যদি পালাবার চেষ্টা করে আমি তাহলে এখনই গুলি করে ওর ঠ্যাং খোড়া করে দেব। বিমল রিভলভার বাগিয়ে দাঁড়িয়ে রইল। কুমার আর আমি ভৈরবকে খুব কষে বেঁধে ফেললুম। দারুণ ক্রোধে তার মুখ রক্তবর্ণ হয়ে ফুলে উঠল, কিন্তু সে কোনো বাধা দিলে না। এইবারে ওর জামা কাপড় ভালো করে খুঁজে দেখো, ম্যাপ নিশ্চয়ই ওর কাছেই আছে। প্রথমে তার কোটের পকেট, তারপর ফ্লানেলের শার্ট, তারপর ভিতরকার মেরজাই খুঁজে পাওয়া গেল একটা মানি ব্যাগ। সেই মানি ব্যাগের মধ্যে পেলুম আমাদের হারামণি অর্থাৎ রত্ন গুহার সেই হাতে আঁকা ম্যাপখানা। ভৈরব, তুমি যে বেচারা কিষণ সিংকে খুন করেছো তাও আমরা জানি, কিন্তু যথেষ্ট প্রমাণ নেই বলে তোমাকে আমরা পুলিশের হাতে সঁপে দিতে পারলুম না। তুমি মহাপাপিষ্ঠ। যাও, আমাদের সম্মুখ থেকে দূর হয়ে যাও। সেই হাত বাঁধা অবস্থায় ভৈরব ধীরে ধীরে চলে গেল। ফেরবার মুখে আমি বললুম, বিমল, তোমরা কিন্তু আজ ভারী একটা অন্যায় করলে ভাই। শিকারীরা যেমন গরু ছাগলের লোভ দেখিয়ে বাঘকে ফাঁদে ফেলে, তোমরা আমাকে ঠিক সেইভাবেই আজ ব্যবহার করেছো। হ্যাঁ, ঠিক সেইভাবেই। কিন্তু অনেক সময় বাঘ সেই গরু ছাগলকেই বধ করে, সেটাও জানো তো। অভিমান করো না বন্ধু, অভিমান করো না। যদিও তুমি আমাদের দেখতে পাওনি, তবু এটা জেনে রেখো আমাদের দৃষ্টি বরাবরই তোমার উপরে ছিল।
বুঝলুম, কিন্তু আগে থাকতে এই কৌশলের কথা আমাকে জানালে কি ক্ষতিটা হতো? এসব বিপদে আপদে তুমি এখনো আমাদের মতো অভ্যস্ত হওনি, হয়তো তুমি ভয় পেতে তাই। আরে কেল্লা যখন এত সহজে ফতে হয়েছে তখন এত কথা কাটাকাটি আর মান অভিমান কেন? এখন আনন্দ করো ভাই, আনন্দ করো। গুপ্তধনের ঠিকানা আমরা জানি, হারা ম্যাপ আবার ফিরে এসেছে, দুরাত্মার দুরাশায় ছাই পড়েছে, এখন কেবল আনন্দ করো। কিন্তু বিনা মেঘের বজ্র হয়তো এখন আমাদের জন্য প্রস্তুত। শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা কুবেরপুরীর গুপ্তধন। কথক এবং গল্পের সূত্রধার হররস্কোপ অফিসিয়াল থেকে আমি রক্তিম। বিমল ও কুমারের চরিত্রে অতীন এবং অমিত, ভৈরবের চরিত্রে হররস্কোপ অফিসিয়াল থেকে ইভান সরকার, রামহরির চরিত্রে শুভাশিস, অন্যান্য চরিত্রে আকাশ, সৌরভ, রণদীপ, আর্য, কৌশিক, শীর্ষেন্দু, বিপুল। গল্পের নাট্যরূপদান বর্ষা, শব্দ সংযোজন সুদেষ্ণা, আবহ পরিকল্পনায় ফিনিক্স এবং সমগ্র পরিচালনা ও পোস্টার ডিজাইন সৌম্যদীপ কুইন। আমাদের প্রযোজনা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।